কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। যারা আমরা 2026 সালে পরীক্ষা দিব, আমরা সকলে জানি এই অধ্যায় থেকে আমাদেরকে দুইটি সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে। তো এই দুইটি সৃজনশীল প্রশ্নের কারণে অনেকেরই এ প্লাস মিস যায়। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে আমি আপনাদের সামনে যে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব সেটি এসেছিল যশোর বোর্ড 2025 সালে। যশোর বোর্ড 2025 সালে এই অধ্যায়ে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আমি এখন আপনাদেরকে প্রথমটি সমাধান করে দিব। সকলেই প্রশ্নটি সাথে রাখেন এবং প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেন। খুবই কঠিন একটি সৃজনশীল প্রশ্ন। যারা আমরা এই অধ্যায় থেকে পরীক্ষা দিতে যাব তাদের জন্য এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই রিলেটেড প্রশ্নগুলোই আপনাদের পরীক্ষায় আসবে। তো দেখেন, এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়বো এবং প্রশ্নটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। এখানে আমাদেরকে যশোর বোর্ড 2025 সালের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন বলছে, রাহি ট্রেডার্সের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাবলী নেওয়া হয়েছে। এখানে বলছে রাহি ট্রেডার্স রেওয়া মিল 31শে ডিসেম্বর 2024, তার মানে অঙ্কটা হচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। দেখেন, হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আসেন, আমি আপনাদের সামনে রেওয়া মিলটা পড়ার আগে যে বিষয় বলবো সেটি হচ্ছে, আমি প্রতিটি ভিডিওতে কথাটি বলি, যদি রেওয়া মিলের ভিতরে আমরা কোনো এন্ট্রির পাশে যদি আমরা দেখি যে 8%, তারপরে যদি আপনাদের এমন থাকে যে 10%, এমন যদি বলা থাকে, অথবা যদি বলা হয় যে বেতন 2 মাস, এগুলো যদি বলা থাকে, তাহলে আপনারা ধরে নেবেন যে এই এন্ট্রিগুলো সমন্বয়ের এন্ট্রি। অর্থাৎ কোনো এন্ট্রির সাথে যদি পার্সেন্ট দেওয়া থাকে বা মাস দেওয়া থাকে, তাহলে এই এন্ট্রিগুলো কি হবে? সমন্বয়ের এন্ট্রি হয়ে যাবে। যদি সমন্বয়ের এন্ট্রি হয় তাহলে তার পাশে একটি দাগ দিয়ে দিবেন। কারণ কেন? কারণ আপনি যখন প্রশ্নটি সমাধান করতে যাবেন তখন আপনি পড়ার সময় বুঝবেন এই এন্ট্রিটি সমন্বয় করতে হবে। আর সমন্বয়ের এন্ট্রি মিনিমাম 2 জায়গায় যাবে। কয় জায়গায় যাবে? 2 জায়গায়। একটি সমন্বয়ের এন্ট্রি মিনিমাম 2 জায়গায় যাবে। এই জিনিসটি ভালো করে মনে রাখেন। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা প্রশ্নটি পড়ব। দেখেন, এখানে বলছে নগদ তহবিল, চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে 8% বিনিয়োগ 1/1/2023। দেখেন, 1/1/2023 বিনিয়োগ কখন করছে সেটা দেখার দরকার নেই, আমাদেরকে দেখতে হবে শুধুমাত্র আমরা 2024 সালের, যেহেতু আমরা একটি আর্থিক বছরের জন্য করতেছি, সেই আর্থিক বছরে 1 বছরের আমরা কি ধরবো? এখানে বিনিয়োগের সুদটি ধরবো। সেজন্য এখানে আপনারা কি করবেন? বিনিয়োগের পাশে একটি দাগ দিয়ে দিবেন, কারণ এখানে যেহেতু 8% বলা আছে, এটিও সমন্বয়ের এন্ট্রি। এরপরে বলছে আসবাবপত্র 10% ঋণ, পুঞ্জীভূত অবশ্যই। দেখেন 10% ঋণ যেটা আছে তার পাশে একটি দাগ দেন, কারণ এখানেও সমন্বয় করতে হবে। এরপরে পুঞ্জীভূত অবশ্যই হচ্ছে আসবাবপত্রের মূলধন, প্রদেয় হিসাব, উত্তোলন, ক্রয় ও বিক্রয়, বেতন, ভাড়া, বীমা, সেলামি, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে আমাদের রেওয়া মিলের এন্ট্রি। এখন দেখেন, আপনাদেরকে অন্যান্য তথ্যাবলী দিয়েছে যা সমন্বয় বলে, অর্থাৎ সমন্বয় সমূহ বলে। দেখেন, অন্যান্য তথ্যাবলীর মধ্যে বলছে সমাপনী মজুত পণ্য 80,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 2 নম্বর সমন্বয়, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 10,000 টাকার মণিহারি এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে 6,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। ভালো করে বোঝেন, এখানে আপনাদের প্রারম্ভিক মজুদের মধ্যে যেহেতু 10,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, রেওয়া মিলে কোন জায়গায় প্রারম্ভিক মজুদ আছে? দেখেন তো, রেওয়া মিলে দেখবেন আপনারা প্রাপ্য হিসাবের উপর পরেই কিন্তু প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। তো আপনারা কি করবেন? প্রারম্ভিক মজুদের সাথে একটি দাগ দিবেন, কারণ হচ্ছে মণিহারিটা এখান থেকে বিয়োগ করতে হবে, কারণ যেহেতু মণিহারি এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে। এরপরে বলছে সমাপনী মজুদ পণ্যের মধ্যে 6,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। আপনি দেখেন সমন্বয় একে বলছে কি সমাপনী মজুদ পণ্য 80,000 টাকা, এই যে সমাপনী মজুদ পণ্য আছে এটার সাথে একটি দাগ দেন, কারণ এখান থেকে আপনাকে মণিহারিটা বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর 3 নম্বরে বলছে প্রাপ্য হিসাবের 2,000 টাকা অনাদায়ী দেনা এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এই কথাটি দেওয়া থাকে। দেখেন, প্রাপ্য হিসাবের উপর 2,000 টাকা অনাদায় দেনা বলতে বোঝানো হচ্ছে অনাদায় পাওনাকে, অর্থাৎ বা কুঋণকে বোঝায়। আপনি একজন দেনাদারের নিকট থেকে অথবা প্রাপ্য হিসাবের নিকট থেকে 2,000 টাকা আদায় করতে পারবেন না, যা আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা পরিচালন ব্যয়ের দিকে যাবে। তো যেহেতু এটা প্রাপ্য হিসাব থেকে আমি আদায় করতে পারবো না, তার মানে এটা প্রাপ্য হিসাবের পরিমাণকে কমিয়ে দিবে। সেজন্য রেওয়া মিলে কোন জায়গায় প্রাপ্য হিসাব আছে তার পাশে একটি দাগ দেন। দেখবেন নগদ তহবিলের পরে প্রাপ্য হিসাব দেওয়া আছে, তার পাশে একটি দাগ দিয়ে দিবেন, কারণ এই এন্ট্রিটি এখান থেকে বিয়োগ যাবে। এরপরে দেখেন অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি, যাকে বলা হয় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটি আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। তার মানে এখানে
প্রাপ্য হিসাব থেকে অনাদায় দেনা এবং অনাদায় দেনা সঞ্চিতি দুইটি বাদ দিতে হবে। সেজন্য আমরা এখানে প্রাপ্য হিসাবের সাথে দুইটি দাগ দিব। কয়টি দাগ দিব? দুইটি দাগ দিব, কারণ একবার যাবে আমাদের অনাদায় দেনা, আরেকবার যাবে অনাদায় পাওনা সঞ্চিতি, এটি বিয়োগ। অঙ্ক করলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন এরপরে 4 নম্বর সমন্বয় বলছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। কিসের উপর? আসবাবপত্রের উপরে। তো আসবাবপত্র কোথায় আছে রে মিলে? দেখেন আসবাবপত্র আমাদের দেওয়া আছে 8% বিনিয়োগের পরে। তো এখানে আপনারা আসবাবপত্রের পাশে একটি দাগ দেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি সমন্বয় করতে হবে। এবার ক নম্বর সৃজনশীলে বলছে কি দেখেন, বিনিয়োগের অনাদায় সুদ এবং ঋণের বকেয়া সুদ নির্ণয় করো। খ নম্বরে বলছে মোট মুনাফা 80,000 টাকা ধরে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই ছিল প্রশ্ন আমাদের। তো আমি এখন আপনাদেরকে ক খ গ তিনটি কি করব? সমাধান করে দেব। তো দেখেন যেহেতু আমাদেরকে এখানে প্রথমে ক নম্বরে বলছে যে বিনিয়োগের অনাদায় সুদ, তো আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে অনাদায় শব্দটার অর্থ কি। অনাদায় শব্দের অর্থ হচ্ছে বকেয়া, অর্থাৎ আপনার বিনিয়োগের কত টাকা বকেয়া আছে সুদ, সেটা আপনাকে কি করবে? বের করতে বলছে। এরপরে ঋণের বকেয়া সুদ আপনাকে বের করতে বলছে, অর্থাৎ ঋণ বাবদ কতটুকু বকেয়া আছে। বকেয়া বলতে বোঝানো হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ বলতে বোঝায় যে সুদ এখন আমি পাই নাই, আবার ঋণের বকেয়া সুদ বলতে বোঝানো হচ্ছে যে সুদ এখন আমি দিই নাই, এটা বের করতে বলছে। তো এখন যেহেতু আমাদেরকে বিনিয়োগের অনাদায় সুদ বের করতে বলছে, তাহলে আগে দেখতে হবে যে বিনিয়োগের সুদের পরিমাণ কত। তো আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ। দেখেন বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ আপনারা কিভাবে বের করবেন? দেখেন আপনাদের মিলে 8% বিনিয়োগ 1/1/2023 কত টাকা দেওয়া আছে? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা আপনারা এখানে বসাবেন, তার উপরে 8% করবেন। তো 8% করলে আপনাদের এখানে কত আসে? দেখেন 1,80,000 টাকার উপর আমরা 8% করব, তাহলে আমাদের এখানে আসবে 14,400 টাকা। 14,400 টাকা। এই যে 14,400 টাকা আছে, এটা কিন্তু আপনার জন্য বিনিয়োগের সুদ। ভালো করে এই জিনিসটি বুঝেন, আমি কিন্তু একটু ডিটেলস আলোচনা করি যে কোনো প্রশ্ন সমাধানের ক্ষেত্রেই। দেখেন বিনিয়োগের সুদ 14,400 টাকা। এই যে বিনিয়োগের সুদ 14,400 টাকা, এটা আপনার জন্য পুরো আয়। ভালো করে বুঝেন, যখন অপরিচালনায় করবেন তখন কিন্তু এই টাকাটা যাবে অপরিচালনার ভিতরে, কারণ এটা আপনার জন্য টোটালি আয় হয়েছে। এখন দেখেন যদি আপনাকে রেয়া মিলের কোথাও যদি না বলে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল বা বিনিয়োগের সুদ, এই কথা যদি রেয়া মিলের কোথাও না বলে, তাহলে এই 14,400 টাকা পুরোটাই কিন্তু বিনিয়োগের বকেয়া সুদ বা অনাদায় সুদ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আজকের অঙ্কে তারা বলছে কি দেখেন, একদম রেয়া মিলের শেষে বিনিয়োগের সুদ এবং টাকা দেওয়া আছে ক্রেডিট পাশে 10,000 টাকা। তার মানে আপনার বিনিয়োগের সুদ হচ্ছে 14,400 টাকা, এখান থেকে বিনিয়োগের সুদ আপনি 10,000 টাকা পাই গেছেন, অর্থাৎ আপনার আয় হয়ে গেছে। আর বাকি আছে যতটুকু, ততটুকু আপনার জন্য হয়ে যাবে বিনিয়োগের বকেয়া সুদ বা অনাদায় সুদ। তো আমরা এখানে যতটুকু পাইছি ততটুকু কি করব? বিয়োগ করব। লিখবো এখানে প্রাপ্ত সুদ। এই প্রাপ্ত সুদটা আমরা এখানে লিখবো। দেখেন তো বিনিয়োগের প্রাপ্ত সুদের পরিমাণ কত? 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে এই যে 4,400 টাকা আসছে, এটা হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। ভালো করে একটু বুঝেন, এই যে 4,400 টাকা আছে, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, কারণ এটা বিনিয়োগের বকেয়া সুদ, এটা আপনার জন্য চলতি সম্পদ। আর এখানে টোটাল 14,400 টাকা এটা অপরিচালনা এর ভিতরে যাবে, কারণ এখানে টোটালটা হচ্ছে আপনার জন্য আয়, আর আয় থেকে 10,000 টাকা আপনি পেয়ে গেছেন, সেজন্য আপনার এখানে যে বকেয়া আছে যতটুকু, অতটুকু যাবে আপনার আর্থিক অবস্থার বিবরণীতে। আমি আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এখন দেখেন আপনাকে বলছে ঋণের বকেয়া সুদ বের করতে। তো আমরা এখানে আগে ঋণের সুদটা বের করি। তো আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। কিসের সুদ? ঋণের সুদ। তো দেখেন ঋণ কত টাকা দেওয়া আছে? 10% ঋণ দেওয়া আছে আপনাদের এখানে 2 লক্ষ টাকা। তো আমরা এখানে লিখে নিব 2 লক্ষ টাকা, আর এখানে আমরা 10% করব। তো 2 লক্ষ টাকার উপরে যদি 10% করি, তাহলে আমাদের এখানে আসবে 20,000 টাকা। এই যে 20,000 টাকা আছে, এটা হচ্ছে আপনার জন্য ঋণের সুদ। ঋণের সুদ প্রতিষ্ঠানের জন্য একটি অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের ভিতরে কিন্তু 20,000 টাকা পুরোটাই যাবে। ভালো করে বুঝেন, অপরিচালন ব্যয়ের ভিতরে 20,000 টাকা পুরোটাই যাবে। কিন্তু আপনাকে যেহেতু এখানে বের করতে বলছে ঋণের বকেয়া সুদ, তাহলে দেখেন রেয়া মিলের কোথাও কি বলা আছে যে প্রদত্ত ঋণের সুদ, এটা বলা আছে কিনা দেখেন তো। বিনিয়োগের সুদের উপরে দেওয়া আছে ঋণের সুদ। আচ্ছা, ঋণের সুদ দিয়ে টাকাটা কোন দিকে দিছে? টাকাটা ডেবিট দিকে 12,000 টাকা দিছে। তার মানে এখানে বিনিয়োগের ঋণের সুদ আমি 12,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, মানে প্রদত্ত ঋণের সুদ। তো এটা আপনি এখান থেকে বিয়োগ করবেন, বিয়োগ প্রদত্ত ঋণের সুদ। দেখেন আমরা ঋণের সুদ দিয়ে থাকি, সেজন্য এখানে লিখবো প্রদত্ত ঋণের সুদ। প্রদত্ত ঋণের
সুদ। তো কত হাজার টাকা আমরা এখানে প্রদত্ত ঋণের সুদ দিয়েছি? 12,000 টাকা। এখনো দিই নাই কত? 8,000 টাকা। এই যে 8,000 টাকা এখনো দিই নাই, এটাই হচ্ছে আমার জন্য ঋণের বকেয়া সুদ, যা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের দিকে চলে যাবে। তো আমি আশা করি আপনাদেরকে ক নাম্বারটি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, কারণ এটি বুঝলে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে দেব। আর এটি যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। খ নাম্বারটি একটু গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে কিন্তু আমাদেরকে একটু ডিটেলস আলোচনা করতে হবে। ভিডিও বড় হলেও আমি আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে এটি দেখার জন্য। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেবো। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে মোট মুনাফা 80,000 টাকা ধরে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আপনাদেরকে অর্ধেক কাজ এখানে তারা করে দিয়েছে। আমরা জানি যে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করার জন্য আমাদেরকে মোট মুনাফা বের করতে হয়, এরপরে এর থেকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করতে হবে, যোগ করতে হবে অপরিচালন আয়, বিয়োগ করতে হবে অপরিচালন ব্যয়, এগুলো। কিন্তু আজকের অঙ্কে আমাদেরকে যেহেতু মোট মুনাফার কাজ তারা করে দিয়েছে, অনেক কাজে আমাদের এখানে সহজ হয়ে গিয়েছে। দেখেন এখানে আমাদেরকে যেহেতু বিশদায়ী বিবরণী করতে বলছে, তো দেখেন নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ মানে হচ্ছে বিশদায়ী বিবরণী। আর বিশদায়ী বিবরণী করার সময় আমরা অবশ্যই উপরে কোম্পানির নাম লিখে নিব। এরপর আমরা এখানে লিখে নিব 31, এখানে যেহেতু আমাদের 2024 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য কথাটা আমরা এখানে লিখে নিব। এরপর আমরা এখানে লিখে নিব মোট মুনাফা, যেহেতু তারা মোট মুনাফা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই মোট মুনাফা থেকে আপনারা দেখেন মোট মুনাফা 80,000 টাকা আপনারা এখানে লিখে নেবেন আগে, তার থেকে বিয়োগ করবেন পরিচালন ব্যয়গুলো। কি বিয়োগ করবেন? পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়গুলো আপনাদের এখানে কি কি আছে দেখেন, আমরা একদম সিরিয়ালে পড়তে যাব। আমাদের রেয়ার মিলের শুরু থেকে আমরা আগে রেয়ার মিলটা শেষ করব। দেখেন আমাদের এখানে দেওয়া আছে নগদ তহবিল প্রাপ্য হিসাব প্রারম্ভিক মজুত পণ্য, এখানে আসবে না। বিনিয়োগের যে সুদটা সেটা অপরিচালনায় যাবে। আসবাবপত্র এখানে আসবে না। 10% ঋণ এখানে আসবে না। পুঞ্জীভূত অবচয় এটা এখানে আসবে না। মূলধন আসবে না। প্রদেয় হিসাব, উত্তোলন, ক্রয় ও বিক্রয়, বেতন। দেখেন বেতন পরিচালন ব্যয়, তো আপনারা এখানে লিখে নেবেন বেতন। তো বেতনের পরিমাণ দেওয়া আছে কত দেখেন তো, বেতন দেওয়া আছে আপনাদের এখানে যে 24,000 টাকা। এই 24,000 টাকা আপনি সেকেন্ড কলামে লিখবেন, কারণ এটার সাথে কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এরপরে দেওয়া আছে ভাড়া, তো আমরা এখানে লিখে নিব ভাড়াটা। লেখার পরে দেখেন তো কত আছে আমাদের ভাড়া, এখানে 4,000 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন বিমা সালামি, এটা আমরা এখানে লিখে নিব, কারণ এটাও পরিচালন ব্যয়। বিমা সালামি, তো বিমা সালামির পরিমাণ দেওয়া আছে আমাদের 6,000 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন রেয়া মিলের ভিতরে আমাদের আর কোনো পরিচালন ব্যয় নেই। এখানে ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য অপরিচালন আয়, আবার বিনিয়োগের সুদ হচ্ছে ঋণের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়, এবং আর বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয়। এরপরে দেখেন অন্যান্য তথ্যাবলী, এগুলো হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। সমাপনী মজুত পণ্য 80,000 টাকা, এটা হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ, এটি এখানে আসবে না। এরপরে দেখেন প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 10,000 টাকার মণিহারি এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে 6,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে এটি বুঝেন। এখানে যেহেতু বলছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 10,000 টাকার মণিহারি এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে 6,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, এখানে একটা জিনিস ভালো করে চিন্তা করলে আপনারা দেখবেন, এখানে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যেহেতু 10,000 টাকার মণিহারি আছে, তার মানে এখানে যে প্রথম 10,000 টাকার মণিহারি আছে এটি হচ্ছে প্রারম্ভিক মণিহারি। দেখেন আমি এখানে লিখি, আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা লিখব প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক মণিহারি। তো প্রারম্ভিক মণিহারির পরিমাণ কত দেখেন 10,000 টাকা, আপনারা এখানে লিখে নেবেন। এই যে প্রারম্ভিক মণিহারির পরিমাণ 10,000 টাকা আছে, এরপরে বলছে সমাপনী মজুত পণ্যের মধ্যে 6,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, তার মানে এখানে যে সমাপনী মজুত পণ্যের ভিতরে 6,000 টাকার মণিহারি আছে এটা হচ্ছে সমাপনী মণিহারি। ভালো করে এই জিনিসটি বুঝেন, প্রারম্ভিকের ভিতরে যে মণিহারিটা ছিল এটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি, সমাপনীর ভিতরে যে মণিহারিটা ছিল সেটা হচ্ছে সমাপনী মণিহারি। তো আমরা এখান থেকে বিয়োগ করব সমাপনী মণিহারি, তাহলে দেখেন সমাপনী মণিহারি যদি আপনি বিয়োগ করে ফেলেন 6,000 টাকা, এখানে আপনার মণিহারির পরিমাণ কত আছে, মণিহারির পরিমাণ হচ্ছে 4,000 টাকা। এই 4,000 টাকা হয়ে যাবে আপনার জন্য পরিচালন ব্যয়। ভালো করে এই জিনিসটা একটু মনে রাখবেন, প্রারম্ভিকের ভিতরে যে মণিহারিটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি, আর সমাপনী মজুদের ভিতরে যে মণিহারিটা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী মণিহারি। তো প্রারম্ভিক মণিহারি থেকে আমরা সমাপনী মণিহারিটা বিয়োগ করে ফেললে এখানে আমরা মণিহারির পরিমাণ অবশিষ্টটা পেয়ে যাব, এটাই আমাদের পরিচালন ব্যয়ের ভিতরে চলে আসবে। এরপর দেখেন 3 নম্বরে বলছে কি
প্রাপ্য হিসেবে 2000 টাকা অনাদায় দেনা। এই যে প্রাপ্য হিসেবে 2000 টাকা আমি পাবো না, অনাদায় মানে হচ্ছে কুরিন। এখানে একটি ফরম্যাট আছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন ফরম্যাটটি হচ্ছে অনাদায় পাওনা। এই অনাদায় পাওনাটা আমরা এখানে যোগ করব, এরপরে এটার সাথে যোগ করব নতুন অনাদায় পাওনা। এটি আমরা এখানে যোগ করব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই কথাটা আমরা এখানে যোগ করব। এই ফরম্যাটটি বিশদায় বিবরণীর। এরপর এখান থেকে বিয়োগ করব পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। এটি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। তো যে ফলাফলটা আসবে এই ফলাফলটাকে বলা হবে অনাদায় পাওনা খরচ বা খরচের পরিমাণ। অনাদায় পাওনা খরচ বা নতুন কুরিনের পরিমাণ বা কুরিন খরচের পরিমাণ এটা বলবে। এই বিশদায় বিবরণীতে এই ফরম্যাটটা আমাদেরকে ফলো করতে হবে। তো দেখেন উপরে যেটি আছে অনাদায় পাওনা বা কুরিন, এটা রেয়া মিলের ভিতরে আছে কিনা, এটা রেয়া মিলের ভিতরে থাকবে। দেখেন দুইটা জিনিস রেয়া মিলের ভিতরে থাকবে, উপরেরটা রেয়া মিলের ভিতরে থাকবে আর আপনাদের শেষেরটা রেয়া মিলের ভিতরে থাকবে, ঠিক আছে। আর এই নতুন দুইটা কিন্তু আমাদের সমন্বয়ের ভিতরে থাকবে। এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখেন। তাহলে আমরা দেখেন সমন্বয়ের ভিতরে আজকে দুইটা জিনিস আছে, কিন্তু রেয়া মিলের ভিতরে অনাদায় পাওনা এবং রেয়া মিলের ভিতরে অনাদায় পাওনা সঞ্চিতি নামে কোনো কথা দেওয়া নেই, শুধুমাত্র এই দুইটা আছে। তার মানে এই দুইটা এখানে যোগ হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব নতুন অনাদায় পাওনা, এখানে লিখে নিব নতুন অনাদায় পাওনা। তো নতুন অনাদায় পাওনার পরিমাণ হচ্ছে 2000 টাকা, আমি দেনাদার থেকে পাবো না। এরপর আপনি যোগ করবেন যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তো দেখেন এই নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা যোগ করবেন কিভাবে, তারা বলছে যে অনাদায় অবশিষ্ট প্রাপ্য হিসেবের 5% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাব আছে এটা বের করা আপনাদেরকে একটু জানতে হবে। তো অবশিষ্ট প্রাপ্য হিসাব আমরা কিভাবে বের করি, দেখেন অবশিষ্ট প্রাপ্য হিসাব বের করবেন, প্রথমে আপনারা লিখবেন প্রাপ্য হিসাবের পরিমাণ। রেয়া মিলের ভিতরে প্রাপ্য হিসাব কত দেওয়া আছে, দেখেন প্রাপ্য হিসাব রেয়া মিলের ভিতরে দেওয়া আছে 8000 টাকা, এটি আপনি এখানে লিখে নেবেন। তার সাথে যোগ করবেন যদি ধারে বিক্রয় করেন অথবা ধারে কোনো সেবা দেন সেটা যোগ করবেন। এরপরে বিয়োগ করবেন নতুন অনাদায় পাওনা, কারণ এটার মাধ্যমে প্রাপ্য হিসেবের পরিমাণ কমে। তো আমরা এখানে বিয়োগ করব বিয়োগ নতুন অনাদায় পাওনা বা কুরিনটাকে বিয়োগ করে ফেলবেন আর কি। নতুনটা রেয়া মিলের ভিতরে না, সমনের ভিতরে যে কুরিন থাকবে অথবা সমনের ভিতরে যে অনাদায় পাওনা থাকবে সেটা বিয়োগ করবেন। তো এটার পরিমাণ হচ্ছে কত, 2000 টাকা। তো আমরা যদি 8000 টাকা থেকে 2000 টাকা বিয়োগ করি, এখানে যে 6000 টাকা আসবে এই 6000 টাকা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। অবশিষ্ট প্রাপ্য হিসাব, দেখেন এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আপনাকে বলছে 5% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো আমরা এখানে যদি 6000 টাকার উপরে 5% করি তাহলে দেখবেন আমাদের এখানে আসবে 300 টাকা। এই 300 টাকা আমরা এখানে বসাবো, জাস্ট এখানে আমরা বসিয়ে দিব 300 টাকা। তাহলে যোগ করলে আমাদের এখানে 2300 টাকা আসবে। এটি হচ্ছে আমাদের অনাদায় পাওনা খরচের পরিমাণ, যেটা পরিচালন ব্যয়ের ভিতরে আসবে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এরপরে দেখেন আপনাদের বলছে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধরতে হবে। তো আসবাবপত্রের অবচয় এটা পরিচালন ব্যয়, এখানে লিখে নেবেন আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয়টা কিভাবে বের করবেন, দেখেন তো দেওয়া আছে কত আসবাবপত্র দেওয়া আছে আপনাদের 1,60,000 টাকা। এই 1,60,000 টাকার উপরে 10% করে ফেলবেন সরাসরি, তাহলে এক বছরের অবচয়ের পরিমাণ হচ্ছে 16,000 টাকা, এটি আসবে। তো দেখেন আর কোনো কিছু নেই। এখন আমরা কি করব, এই পরিচালন ব্যয়গুলো যোগ করব। তো আমাদের এখানে প্রথমে আছে 24,000, 4,000, 28,000 টাকা, তারপরে যোগ 6,000 টাকা, এরপরে যোগ হচ্ছে 4,000 টাকা, যোগ হচ্ছে 2300 টাকা, যোগ হচ্ছে 16,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 56,300 টাকা। এই 56,300 টাকা আমরা এখানে বসাবো। এই যে আমাদের পরিচালন ব্যয়টা আসছে এটাকে আমরা কি করব, মোট মুনাফা থেকে বিয়োগ করে ফেলবো। তো মোট মুনাফা থেকে যদি বিয়োগ করেন তাহলে কত আসে দেখেন, এখানে আসবে 23,700 টাকা। এই যে 23,700 আসছে এটা হচ্ছে পরিচালন মুনাফা। মাঝে মধ্যে পরিচালন মুনাফাও বের করতে বলে, তো এতটুকু পর্যন্ত হচ্ছে পরিচালন মুনাফা। এর সাথে যোগ করবেন অপরিচালন আয়। কি যোগ করবেন, অপরিচালন আয়। তো অপরিচালন আয় বলতে বোঝানো হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, তো বিনিয়োগের সুদের পরিমাণ কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে 14,400 টাকাই হচ্ছে আপনার জন্য অপরিচালন আয়। এটা এখানে নিয়ে আসবেন সরাসরি। তো এখানে নিয়ে আসলে আপনাদের কত আসে দেখেন,
14,400 টাকা, যোগ করলে আসবে আপনাদের 38,100 টাকা। এরপরে দেখেন বিয়োগ করবেন অপরিচালন ব্যয়। আজকের অঙ্ক অপরিচালন ব্যয় আছে। আচ্ছা দেখেন অপরিচালন আয় কিন্তু আরো আছে, যেমন ব্যাংক জমার সুদ, তারপরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, এগুলো কিন্তু কিছুই দেওয়া নেই। আর অপরিচালন ব্যয়ও কিন্তু আমাদের অনেক কিছু আছে, যেমন ঋণের সুদ, তারপরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ব্যাংক চার্জ, এগুলো আমাদের এখানে চলে আসে। কিন্তু আজকে শুধু আমাদের দেওয়া আছে ঋণের সুদ, তো আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। তো ঋণের সুদের পরিমাণ কিন্তু আমরা আপনাকে বলছিলাম যে 20,000 টাকা টোটালটা এখানে চলে আসবে। 8,000 টাকা আমাদের এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে বকেয়া ঋণের সুদ। তো আমাদের এখানে টোটালটা আসবে 20,000 টাকা, এটা আমাকে দিতে হবে। তো দেখেন আমাদের এখানে বিয়োগ করলে কত আসবে? 18,100 টাকা। এই যে 18,100 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য কি নিট মুনাফা। নিট মুনাফা যেহেতু প্লাস আসছে। তো আশা করি আপনারা খ নাম্বারটিও খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে জানাতে পারেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দিব। এখন আমি আপনাদেরকে সৃজনশীল গ নাম্বারটি বুঝিয়ে দেবো। এখানে গ নাম্বার বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। মানে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর আংশিক অংশ করতে বলছে। তো আপনারা এখানে কোম্পানির নাম লিখে নেবেন আর লিখে নেবেন আর্থিক অবস্থার বিবরণী, পাশে লিখবেন আংশিক। মোট সম্পদ কথাটা লেখা যাবে না। আর এখানে অবশ্যই আপনারা এখানে তারিখটা লিখে নেবেন। দেখেন এখানে আমরা গড় করব বিবরণ টাকা টাকা টাকা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী মানেই হচ্ছে আপনাকে 3টি টাকার গড় করতে হবে। তো যেহেতু আমাদেরকে আংশিক অর্থাৎ সম্পদের টুকু করতে বলছে, তো আমরা এখানে প্রথমে লিখে নিব সম্পদ সমূহ। সম্পদ সমূহ এই কথাটা আমরা এখানে লিখে নিব। তো আমরা জানি সম্পদের ভিতরে প্রথমে আমাদের যেটি আসবে সেটা হচ্ছে চলতি সম্পদ। সম্পদ সাধারণত আমাদের 3 ধরনের হয়, আর একটি সম্পদ আছে অন্যান্য সম্পদ, অর্থাৎ 4টি হয়। সেটি হচ্ছে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ বা অন্যান্য সম্পদ যেটাকে বলে, এটি হচ্ছে আমাদের জন্য আরেকটি। টোটাল আমরা এখানে 4টি সম্পদের ইয়েটা নিয়ে আসব। তো আমাদের এখানে যেহেতু চলতি সম্পদ, এই চলতি সম্পদের ভিতরে দেখেন আমাদের কি কি আছে চলতি সম্পদ। রেয়া মিলে যান, রেয়া মিলে দেখবেন প্রাপ্য হিসাব, রেয়া মিলে প্রথমে আছে নগদ তহবিল। এই নগদ তহবিলটা আপনার জন্য চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব নগদ তহবিল। নগদ তহবিল, তো নগদ তহবিলের পরিমাণ দেওয়া আছে 32,000 টাকা। এটি আপনার একদম সেকেন্ড কলামে লিখে নেবেন, কারণ এটার সাথে সমন্বয় নেই। এরপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে, প্রাপ্য হিসাব কথাটা এখানে লিখে নেবেন। দেখেন প্রাপ্য হিসাব লেখার পরে আপনাকে এখানে যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে এখানে সমন্বয়ের দাগ কিন্তু 2টা দেওয়া আছে। তো 8,000 টাকা আপনি এখানে ফার্স্ট কলামে লিখে নেবেন। সমন্বয়ের দাগ 2টা কেন দেওয়া আছে? আমরা জানি নতুন অনাদায় পাওনাটা এখান থেকে বিয়োগ যাবে, যেটা বিশদায় বিবরণীতে যোগ হয় কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয় নতুন। তো আমরা এখানে বিয়োগ করব বিয়োগ নতুন অনাদায় পাওনা, এটা আমরা এখান থেকে কি করব বিয়োগ করব। তো এটার পরিমাণ কত ছিল? 2,000 টাকা ছিল। আপনারা দেখবেন সমন্বয় 3-এ বলছে এটা, তো আমরা বিয়োগ করলে এখানে আসবে 6,000 টাকা। এরপর এখান থেকে আমরা আরেকটা জিনিস বিয়োগ করব, সেটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। দেখেন নতুন 2টি কিন্তু পরিচালন ব্যয়ের ভিতরে অর্থাৎ বিশদায় বিবরণীতে যোগ হয় আর আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ যাবে। তাহলে এখানে এটা ছিল 300 টাকা, আমি খ নম্বরে দেখিয়ে দিয়েছিলাম। তো এই 300 টাকা এখান থেকে বিয়োগ করব। এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাব আছে তার উপর আমরা 5% করলে 300 টাকা চলে আসবে। তো এখানে আসবে 5,700 টাকা। এরপরে দেখেন আপনাদের কি আছে বিনিয়োগ। দেখেন প্রারম্ভিক মজুত পণ্য এখানে আসবে না। 8% বিনিয়োগ, ভালো করে বুঝেন। 8% বিনিয়োগে কিন্তু আমাদের কত টাকা ছিল? আমাদের এখানে 1,80,000 টাকা 8% বিনিয়োগ, তার উপরে যদি আমরা 8% করি তাহলে বিনিয়োগের সুদটা হবে 14,400 টাকা। এটা ক নম্বরে দেখিয়েছিলাম। তো দেখেন যতটুকু আপনার বকেয়া থাকবে, এখানে আপনাকে বলছে বিনিয়োগের সুদ 10,000 টাকা অলরেডি মিলে দিয়ে দিয়েছে। তো ক নাম্বারে আমরা কিন্তু বকেয়া সুদটা দেখিয়েছিলাম 4,400 টাকা। এই বকেয়া বিনিয়োগের সুদটা এখানে চলে আসবে বা বিনিয়োগের অনাদায় সুদটা এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব বিনিয়োগের অনাদায় সুদ, যতটুকু আমরা এখন আদায় করি নাই। তাহলে এটা আপনার জন্য চলতি সম্পদ। এই 4,400 টাকা এখানে লিখে নেবেন। এরপরে দেখেন আপনাদের এখানে কি আছে আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ এখানে আসবে না। 10% ঋণ, এটা আপনার জন্য হয়ে যাবে দীর্ঘমেয়াদী দায়, এখানে আসবে না। পুঞ্জীভূত অবচয়, এটা আসবাবপত্র থেকে বিয়োগ যাবে, এখানে আসবে না। মূলধন আসবে না। প্রদেয় হিসাব, এটি চলতি দায়। উত্তোলন, মালিকানা শর্ত ক্রয় ও বিক্রয়, এখানে আসবে না। বেতন, ভাড়া, বীমা, সালামি। ঋণের সুদ অপরিচালন অপরিচালন ব্যয় আর বিনিয়োগের সুদ অপরিচালন আয়, এগুলো এখানে আসবে না। এরপরে দেখেন যেহেতু সমন্বয়ে যাবে, এখন আমরা যেহেতু আমাদের এখানে কোনো কিছুই নেই, সমন্বয়ে সমাপনী মজুত পণ্য 80,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। আমি আপনাদেরকে বললাম
যে সমাপনী মজুদ পণ্যের সাথে একটি দাগ দিতে, কারণ এখান থেকে মনিহারিটা বিয়োগ যাবে। তো আমরা এখানে দেখেন সমাপনী মজুদ পণ্য, এটা চলতি সম্পদ, সমাপনী মজুদ। তো এই সমাপনী মজুদ পণ্যটা আমরা এখানে কি করবো, ফার্স্ট কলামে লিখবো ৮০,০০০ টাকা। কত হাজার টাকা? ৮০,০০০ টাকা। কেন ৮০,০০০ টাকা লিখবো? কারণ দেখেন সমন্বয় ২ আবার কি বলছে যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে ১০,০০০ টাকার মনিহারি এবং সমাপনী মজুদ পণ্যের মধ্যে ৬,০০০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে। এই যে সমাপনী মজুদ পণ্যের ভিতরে যে ৬,০০০ টাকার মনিহারি আছে এটা বিয়োগ করবেন। তো আমরা এখানে লিখবো যে বিয়োগ সমাপনী মনিহারি, এটা এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে, কারণ এটা যেহেতু এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে তার মানে এটা সমাপনী মজুদ পণ্যের পরিমাণকে বেশি দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ৬,০০০ টাকা বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমাদের এখানে দেখবেন যে আসবে ৭৪,০০০ টাকা, এটা আমরা এখানে বসাবো। এরপরে দেখেন আমাদের সমন্বয় ১ আর ২ এর কাজ শেষ, কিন্তু সমন্বয় ২ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সমাপনী মনিহারিটা আপনারা এখান থেকে বিয়োগ করছেন না, এটা কিন্তু আপনার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। সমাপনী মনিহারি আপনার জন্য চলতি সম্পদ, কিন্তু প্রারম্ভিক মনিহারি এটা আপনার জন্য চলতি সম্পদ না। তো আপনারা এখানে কি করবেন, সমাপনী মনিহারিটা সমাপনী মজুদ থেকে একবার বিয়োগ করবেন, আবার এখানে যোগ করে ফেলবেন। তো আমরা এখানে লিখে নিব সমাপনী মনিহারি। সমাপনী মনিহারি আপনার জন্য চলতি সম্পদ, সমাপনী মনিহারি আপনার জন্য কি চলতি সম্পদ। এই ৬,০০০ টাকা আমরা এখানে যোগ করে ফেলবো। মনিহারি। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝছেন। ৩ নাম্বার সমন্বয়ের কাজ আমরা এখানে করে ফেলছি। ৪ নাম্বার সমন্বয় বলছে যে আসবাবপত্রের উপর অবশ্যই এটার কাজ পরিচালন ব্যয়ের ভিতরে যাবে, এখানে আসবে না। তো দেখেন আমাদের চলতি সম্পদের কাজ অলরেডি শেষ। এখন আমরা কি করব, চলতি সম্পদগুলো যোগ করব। তো এখানে আসছে ৩২,০০০ টাকা, যোগ করব আমরা এখানে ৫,৭০০ টাকা, যোগ করব ৪,৪০০ টাকা, তারপরে যোগ করব আমরা এখানে ৭৪,০০০ টাকা, তারপরে যোগ করব আমরা এখানে ৬,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,২২,১০০ টাকা। এই যে ১,২২,১০০ টাকা আছে, এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। তো এখানে আমরা জানি এবার আরেকটি সম্পদ আসবে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। তো দীর্ঘমেয়াদী সম্পদের পরিমাণ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে একটি, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ, যে ৮% বিনিয়োগ যেটি দেওয়া আছে সেটি দেখেন ৮% বিনিয়োগ। তো 8% বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে কত, ১,৮০,০০০ টাকা। এটি এখানে নিয়ে আসবেন সরাসরি, এটার মধ্যে কিন্তু আবার সুদ কাউন্ট করা হবে না। এরপরে দেখেন স্থায়ী সম্পদ যেটি আছে সেটি এখানে নিয়ে আসবেন, স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের পরিমাণ কিন্তু আমাদের দেওয়া আছে আজকে একটি, সেটি হচ্ছে আসবাবপত্র। এটি আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ। তো আসবাবপত্রের পরিমাণ কিন্তু দেওয়া আছে ১,৬০,০০০ টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এখন আসেন আর্থিক অবস্থার বিবরণীতে আমরা আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয়টা সবসময় বিয়োগ করে থাকি। পুঞ্জীভূত অবচয়, এই পুঞ্জীভূত অবচয়ের পরিমাণটা আমাদের রেয়া মিলের ভিতরে দেখেন দেওয়া আছে যে 10% ঋণের পরে যে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, ব্র্যাকেটে বলছে আসবাবপত্র ১০,০০০ টাকা। এটা আমরা এখানে বসাবো। কারণ কেন জানেন, কারণ হচ্ছে আমরা জানি যখন আমি অবচয়ের অধ্যায়টি করেছিলাম তখন বলছি যে পুঞ্জীভূত অবচয় বলতে বোঝানো হচ্ছে প্রতি বছরের অবচয় যখন আমরা যোগ করব তখন পুঞ্জীভূত অবচয় পাই। রেয়া মিলের ভিতরে যে পুঞ্জীভূত অবচয় ১০,০০০ টাকা দেওয়া আছে, এটি পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত অবচয়। কিন্তু সমন্বয় আজকে আপনাদেরকে ৪ নম্বরে বলছে যে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধরতে হবে, এটা হচ্ছে ২০২৪ সালের অবচয়। তাহলে দেখেন আমরা এখানে যে কাজটি করব, আমাদের আসবাবপত্র হচ্ছে ১,৬০,০০০ টাকা, তার উপরে 10% অবচয় করব, তাহলে এখানে ১৬,০০০ টাকা আসবে। এই যে ১৬,০০০ টাকা আসছে, এটা হচ্ছে আমার জন্য এই বছরের অবচয়, আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের আগের বছরের অবচয়। তো দুইটিকে যখন আমরা যোগ করে ফেলবো, যোগ করলে আমরা এখানে টোটাল পাবো ২৬,০০০ টাকা। এই ২৬,০০০ টাকা হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। দেখেন বলছি একাধিক বছরের অবচয় যোগ করলে পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাই। তো আমরা এখানে এটি বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, ১,৬০,০০০ টাকা বিয়োগ ২৬,০০০ টাকা, তাহলে আমাদের এখানে আসবে ১,৩৪,০০০ টাকা। এইখানে আমরা বসাবো। এই সবগুলো সম্পদকে এখন আমরা যোগ করব, তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, ১,৮০,০০০ টাকা, ১,২২,১০০ টাকা, তাহলে আমাদের এখানে আসবে ৪,৩৬,১০০ টাকা। এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব মোট সম্পদ। তো দেখেন আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন আজকে বুঝতে পারছেন খুব সহজে। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে যাবেন, কারণ একটি লাইকের মাধ্যমে এই ভিডিওটি অন্য একজন স্টুডেন্টের কাছে পৌঁছাবে। অবশ্যই আপনারা চান যে আপনাদের বন্ধুদের উপকার হোক।
আরেকটি বিষয় বলি, আমাদের ফেসবুক পেজে আমরা নিয়মিত লাইভ ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই আমাদের অ্যাকাউন্টিং ফ্যামিলি ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। সেখানে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনাদের নবম দশম শ্রেণী যারা আছে, একাদশ দ্বাদশ শ্রেণী যারা আছে এবং যারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য কমার্সে যারা আছেন তাদের আমরা গাইডলাইন দিয়ে থাকি এবং নিয়মিত সেখানে আমরা সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করে থাকি। সকলে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।